কিছু কিছু মানুষের জীবন আর পাঁচটা সাধারণ মানুষের মতো কিন্তু হয় না। অনেক সময় দেখা যায় যে তাদের জীবনে বা বলা যেতে পারে ছোট থেকেই তাদের সাথে এমন অনেক ঘটনা ঘটতে থাকে যেগুলো ভীষণ রকমভাবে অদ্ভুত এবং অস্বাভাবিক। এইরকম ক্ষেত্রে হয়তো দেখা যায় যে তারা অনেক কিছু হ্যালুসিনেট করে বা তারা হয়তো পরপর এমন কিছু স্বপ্ন দেখতে থাকে যে স্বপ্নগুলো দেখার এক্স্যাক্ট কিন্তু কোনো কারণ থাকে না, বা এমন হয়তো তাদের মনে মাথায় এমন কিছু চিন্তা আসে বা এমন কিছু হ্যালুসিনেশন আসে যেগুলো বাস্তবে হওয়া হয়তো কোনোভাবেই পসিবল নয়, কিন্তু দেখা যায় যে বাস্তবে ঠিক সেইটাই ঘটল। এইরকমই একটা মানুষের জীবনের সত্যি ঘটনা আজ আমি এই এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। আর আজকে আমি যার ঘটনা বলবো তিনি কানাডা থেকে তার নিজের জীবনের বেশ কিছু সত্যি ঘটনা শেয়ার করেছেন, আর সেগুলোই আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে পরিবেশনা করব। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পরে আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা হাম্বেল রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আমরা এই চ্যানেলে আর পাঁচটা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও পাঁচটা সাধারণ মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে অনেক কিছু তারা জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ হয়ে উঠতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে নীলাদি কানাডা থেকে লিখে পাঠিয়েছেন। ঘটনাটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, উনি এখানে ওনার আসল নামটা বলতে চাননি, তাই উনি নিজেই বলেছেন যেন আমি ওনাকে নীলাদি বলে সম্বোধন করি। তাই এই ঘটনাটা বলার সময় আমি ওনাকে নীলাদি বলেই ডাকছি। ছোট থেকেই ওনার জীবনে বেশ কিছু এমন ঘটনা ঘটতে থাকে যেগুলো কিন্তু একেবারেই স্বাভাবিক ছিল না, এবং এরকমভাবে ছোট থেকে বিভিন্ন রকমের ঘটনা সূত্রপাত তো হয়ই, এবং তারপরে উনি যখন অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট ছিলেন সেই সময় কিন্তু ওনার জীবনে একটা এরকমই বড় সড়ো ঘটনা ঘটে। তো আমি ছোটবেলা থেকে ওনার জীবনে প্রথমে কি কি ঘটনা দিয়ে সূত্রপাত হয়েছিল সেগুলো একটুখানি আপনাদেরকে বলছি। ছোটবেলায় প্রথম একটা ওনার জীবনে এক ধরনের ঘটনা ঘটে। সেটা হলো যে আমাদের হয়তো আমাদের অনেকেরই অনেক সময় অনেক কিছু হয়তো তাৎক্ষণিকভাবে হারিয়ে যায়, আমরা খুঁজে পাই না, আবার হয়তো কিছুক্ষণ পরে পেয়েও যাই। এরকম ঘটনা আপনার আমার সাথে হয়তো হামেশাই ঘটে। কিন্তু এই নীলাদির ক্ষেত্রে যেটা হতো যে ওনার যদি কখনো কোনো কিছু হারিয়ে যেত, উনি সেটা প্রচুর খোঁজাখুঁজি করেও সেটা কোনোভাবেই উনি খুঁজে পেতেন না। মানে এটা কিন্তু ওনার ব্যাপার ছিল ছোট থেকে, যে কিছু হারিয়ে গেলে উনি কোনোভাবেই খুঁজে পেতেন না। আবার হঠাৎ করে এরকম ঘটনা ঘটতো যে উনি হয়তো ঘুমিয়ে আছেন, এবার ঘুম থেকে হয়তো উনি উঠেছেন, কিন্তু উঠে উনি হাঁটাহাঁটি করছেন, কিন্তু ওনার চোখটা খুলতো না, মানে উনি চোখটা বন্ধ করেই ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করতেন। এবারে এইভাবে ঘুম থেকে ওঠার পরে ওই যে উনি চোখ বন্ধ করে হাঁটতেন, সেই হাঁটাহাঁটি করতে করতে এক এক সময় এরকম হতো যে উনি হয়তো অনেক দিন আগে একটা জিনিস হারিয়ে ফেলেছিলেন, কিন্তু ওই চোখ বন্ধ করে উনি হয়তো সেখানটা হেঁটে গেলেন ঘরের মধ্যেই বা আশেপাশে, সেখানে গিয়ে হঠাৎ করেই কিন্তু ওই জিনিসটা যেটা উনি হয়তো অনেক দিন আগে হারিয়ে গেছিলেন, উনি খুঁজে পাচ্ছিলেন না, হঠাৎ করে উনি জিনিসটা খুঁজে পেয়ে যেতেন আর কি। এইরকম কিন্তু ওনার সাথে বেশ কয়েকবার ঘটে। এটা এক রকমের ঘটনা গেল। আবার আর একটা অন্য টাইপের ঘটনা বলি। এই ঘটনাগুলো কিন্তু ওনার জীবনে ছোটবেলা থেকেই ঘটা শুরু হয়। সেটা হচ্ছে যে সকালবেলা উনি ঘুম থেকে উঠেছেন,
যেরকম নর্মাল টাইমে উনি যেভাবে ঘুম থেকে ওঠেন সেভাবেই উনি ঘুম থেকে হয়তো উঠেছেন। এবার সেই ঘুম থেকে ওঠার পরে উনি বেশ কিছু কথা বলেন, যে কথাগুলো মানে ওনার হয়তো ওই সময় ওই মোমেন্টে ওই এনভায়রনমেন্টে বলার কথাই নয়, কিন্তু উনি সেরকম একটা কথা বলে ফেলতেন, এবং যে কথাটা উনি বলতেন সেই কথাটা মানে জাস্ট একটা ইমাজিনারি কথা এরকম টাইপের। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যেত যে উনি যে কথাটা ওই সকালবেলা ঘুম থেকে উঠে বললেন সেটা অদ্ভুতভাবে ফলে যেত, মানে যেটা উনি বলেছেন সেটাই হতো, কিন্তু হওয়ার কোনো রকম কোনো সিমটমস ছিল না। তো এই ঘটনাটা যখন ঘটে তো বাড়ির সবাই ভাবে যে বাচ্চা মেয়ে হঠাৎ করে হয়তো মনে কোনো কিছু এসছে তাই বলেছে, কিন্তু এই ব্যাপারটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এই বিষয়ে কিন্তু বাড়ির লোক সে সময় যেহেতু বাচ্চা মেয়ে অতটা পাত্তা দেয়নি। এরপরে ওনার যে আরও একটা বিষয় শুরু হয় সেটা হচ্ছে স্বপ্ন দেখা। দেখুন, আমরাও অনেক সময় ছোট হোক বড় বয়সে হোক আমরা স্বপ্ন দেখি, এবং অনেক ক্ষেত্রেই এরকম হয় যে আমরা রাতের বেলা যে স্বপ্নটা দেখি সেটা হয়তো আমরা সকালবেলা মনেও করতে পারি না ঠিক মতো যে ঠিক কী স্বপ্ন দেখেছি। আর এই স্বপ্ন দেখা ব্যাপারটা কিন্তু ছোট থেকে বড় সবার মধ্যেই থাকে। তো উনিও নর্মালি স্বপ্ন দেখতেন। এবার ওনার স্বপ্ন দেখাটা কিন্তু বাকি আর পাঁচটা সাধারণ মানুষের বা উনার তখন বয়স হচ্ছে প্রায় 7-8 বছর বয়স, খুবই ছোট। তো সেই সময় উনি যে টাইপের স্বপ্ন দেখতেন এটা নিয়ে না ওনাকে খুব ভাবাতো। এবার স্বপ্নটা উনি কি দেখতেন সেটা একটুখানি আমি বলি। তো উনি স্বপ্নে দেখতেন যে একজন ভদ্রমহিলা একজন ভদ্রমহিলাকে উনি দেখতেন, দুটো মেয়েকে দেখতেন, আর একটা ছেলে এবং আর একটা ভদ্রলোককে দেখতেন। মানে বেশি মানে সাধারণভাবে বলতে গেলে উনি একটা ফ্যামিলির মতোই স্বপ্নটা দেখতেন, যে দুটো মেয়ে রয়েছে, একজন ভদ্রমহিলা রয়েছে, একটা একটা ছেলে রয়েছে আর একজন লোক রয়েছে। এবারে উনি ওই যে লোকটাকে স্বপ্নে দেখতেন সেই লোকটাকে না উনি খুব রাগান্বিত, খুব অসন্তুষ্ট, মানে খুব আর কি একটা মনের মধ্যে রাগ হচ্ছে, খুব খুব কথায় কথায় রেগে যাচ্ছে, এই রকম টাইপের কিন্তু উনি ভদ্রলোককে স্বপ্নে দেখতেন। এবার এই স্বপ্নটা কিন্তু উনি মানে মাঝে মধ্যেই দেখতেন, এরকম একটা ফ্যামিলি স্ট্রাকচার, এরকম দুটো মেয়ে রয়েছে, একটা ছেলে রয়েছে, মা বাবা। তো এই বিষয়টা দেখে না উনি খুব মানে অবাক হতেন যে আমি একই জিনিস একই স্বপ্ন কি করে বারবার দেখছি। তো যথারীতি বাচ্চা মেয়ে তো সে তার মাকে বলতো যে মা আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। তো ওনার মা বলতেন যে দেখো স্বপ্ন তো স্বপ্ন হয়, এটা তো কখনো বাস্তব নয়, তো ঠিক আছে তুমি ভুলে যাও, এটা নিয়ে ভাবনা চিন্তা করার কিছু নেই। উনিও ভুলে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু ওই স্বপ্নটা উনি বারবার দেখতেন। সেটা উনি কেন দেখছেন, কী জন্য দেখছেন, সেটা কিন্তু উনি কিছুই জানতেন না। এবারে ওই স্বপ্নটা উনি যতদিন থেকে দেখতে থাকেন ততই ওনার মনে হতে থাকে ওই যে ভদ্রলোক উনি স্বপ্নে দেখতেন, যে যে খুব রেগে থাকতো, সে সবসময় একটা তার মনের মধ্যে তার ব্যবহারের মধ্যে একটা সবসময় একটা উগ্র ব্যাপার, একটা রাগ সবসময় উনি দেখতেন। সেই ভদ্রলোককে উনি স্বপ্নে দেখতেন যে ওই যে অন্য যে একটা ভদ্রমহিলা ছিল এবং আরও যে দুটো মেয়েকে দেখতো, মানে মনে হতো স্বপ্নে যে তারা ওই লোকটাকে খুব ভয় পাচ্ছে। ঠিক আছে? এবারে এই যে উনি স্বপ্নটা দেখতেন কন্টিনিউয়াস, সেটা উনি না আর বাড়িতে কাউকে বলতো না, কারণ বললে ওনার মা ওনাকে বোঝাতো যে স্বপ্ন স্বপ্নই হয়, স্বপ্ন নিয়ে অত চিন্তাভাবনা করার কিছু নেই। ফলে এগুলো না উনি দেখলেও সেটা উনি আর পরের দিকে কাউকে বলতেন না যে আমি এরকম স্বপ্ন দেখি, কারণ কিন্তু উনি মনে মনে খুব মানে অকওয়ার্ড ফিল করতেন যে আমি এরকম স্বপ্ন কেন দেখছি বা আমি এদেরকেই কেন দেখছি। স্বাভাবিকভাবে এটা একটা মনে প্রশ্ন আসবেই। এবার এই যে উনি ওনার জীবনে ছোট থেকে যে এই যে বিভিন্ন বিষয়গুলো চলছিল, বিশেষত এই স্বপ্নের বিষয়টা, এই স্বপ্নের একটা ব্যাখ্যা কিন্তু উনি ওনার পরবর্তী জীবনে একটা পান। এবং এই ব্যাখ্যাটা যখন উনি পেয়েছিলেন যে এই যে উনি এরকম স্বপ্ন কেন দেখতেন, বা এই যে ওনার মাঝে মধ্যে উনি কিছু জিনিস হারিয়ে যেত হঠাৎ হঠাৎ করে এবং সেটা উনি খুঁজেই পেতেন না, বা যখন উনি হয়তো ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি করছেন চোখ বন্ধ করে সেখানে উনি জিনিসটা পেয়ে গেলে সেটা হয়তো বহুদিন আগে ওনার হারিয়ে গেছিল। এই পুরো বিষয়টা না মানে ওনার মধ্যে একটা প্রশ্ন ক্রিয়েট করতো যে আমার সাথে এগুলো কেন ঘটছে। খুব স্বাভাবিক, যে কোনো ওনার জায়গায় যে কোনো মানুষ থাকলে তারও হয়তো এরকমই মনে হবে। যাই হোক, তো সেই বিষয়টার সেই যে স্বপ্নটাই যে স্বপ্নগুলো উনি দেখতেন এর যে ব্যাখ্যাটা উনি পরবর্তী জীবনে পেয়েছিলেন, মানে সেটা চিন্তা করে উনি আজও খুব শিহরিত হয়ে ওঠেন যে এরকম কি সত্যি। দেখুন, আমরা অনেক সময় অনেক কিছু ফিল্মে দেখি এবং আমরা অনেক কিছু অনেক সময় গল্পে পড়ি, কিন্তু আমাদের এই চ্যানেল ভূত ভগবানে আমরা প্রত্যেকটা কিন্তু সত্যি ঘটনাকে আপনাদের সকলের সামনে তুলে আনি। আর নীলাদি যেটা ইমেলে লিখেছেন যে উনি নিজেও এই বিষয়টায় খুবই মানে সারপ্রাইজড হয়ে যান যে এইরকম ঘটনাও কি সত্যি সত্যি জীবনে ঘটতে পারে, তাও আবার ওনার নিজের জীবনে ঘটেছে।
এবার সেই ঘটনাটায় আমি চলে যাচ্ছি, এবং সেই ব্যাপারটা বলার আগে আমি ওনার ফ্যামিলি ব্যাপারটা একটুখানি বলি, তাহলে আপনাদের ঘটনাটা বুঝতে সুবিধা হবে এবং আমারও বোঝাতে সুবিধা হবে। এই নীলাদির যিনি মা ছিলেন, তার মা এবং তার যিনি মামা রয়েছেন তারা হচ্ছে দুই ভাই বোন। আর এই নীলাদির যিনি দিদা ছিলেন, সেই নীলাদির দিদা না এই নীলাদিকে ভীষণ ভালোবাসতেন। মানে ভীষণ ভালোবাসতেন বলতে, মানে দেখুন, সব দিদার নাতি নাতনিদের সাথে একটা সম্পর্ক খুব ভালোই থাকে, কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা ছিল যে এই নীলাদির জীবনের অনেকটা সময় কিন্তু তার দিদার সাথে কেটেছে। যখনই ছুটি পড়তো স্কুলে বা ইউনিভার্সিটি, যে কোনো সময়ই উনি কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াকালীন উনি সময় যতটুকু আর কি নীলাদি পেতেন, উনি ওনার দিদার সাথে কিন্তু সময়টা কাটাতেন। উনিও দিদাকে খুব ভালোবাসতেন নীলাদি, এবং নীলাদির যিনি দিদা ছিলেন তিনিও কিন্তু নীলাদিকে ভীষণ ভালোবাসতেন। এবং এই দিদার সাথে নাতনির এই সম্পর্কটা মানে এমন একটা ব্যাপার ছিল যে দিদা, মানে নীলাদির যিনি আর কি দিদা ছিলেন, তিনি প্রায় সমস্ত ওনার জীবনের যত কাজকর্ম সব কিছুতে নীলাদিকে নিয়ে নিয়ে যেতেন। হয়তো উনি কিছু শপিং করতে যাবেন, কেনাকাটি করবেন, সেখানে নীলাদিকে নিয়ে যেত। বাড়িতে আসা যাওয়া তো ছিলই। তো মানে সব ক্ষেত্রেই নীলাদিকে ছাড়া যেন মানে তার দিদার চলতো না, এরকম একটা মিষ্টি সম্পর্ক ছিল। তো এইভাবেই সুন্দর চলছিল। তো এরকম একটা যখন মানে নীলাদির সাথে যখন ওনার দিদার একটা এরকম সম্পর্ক, তো সেই সময় নীলাদির যিনি মামা ছিলেন তার বিয়ে দেওয়ার জন্য মানে মেয়ে দেখার কাজ শুরু হলো। এবার সেই দিদা তার ছেলের বিয়ে দেবে। এবার সেই বিয়ে দেয়া মানে মেয়ে দেখতে যেতে হবে। এবার সেই মেয়ে দেখতে যাওয়ার জন্য কে যাবে না, এই নীলাদিকে নিয়ে যাওয়া হবে। আমি বললাম যে দিদার সাথে ওনার একটা অত্যন্ত আত্মিক সম্পর্ক ছিল, আর দিদার সাথে উনি বিভিন্ন জায়গায় যেতেন। এবার যখন দিদা তার ছেলের জন্য মেয়ে দেখা শুরু করলো, তো এই নীলাদিকেও কিন্তু উনি নিয়ে নিয়ে যেতেন, যে মেয়ে দেখতে যাবো, একা যাবো তো ঠিক আছে তুইও চ। তো নীলাদিকে নিয়ে যেত। এবার এরকম একটা যখন বিষয়, তো তখন মাঝে মধ্যে নীলাদি মানে একটু মজা করে বলতো যে বিয়েটা তো তোমার ছেলের, আমার ছেলের নাকি, যে তুমি সব জায়গায় আমাকে নিয়ে যাচ্ছ। তো এই মানে একটা মানে মিষ্টি মধুর একটা সম্পর্ক। এবার একটু দিদার বিষয়ে আসি। এবার দিদা, ওনার দিদা যেরকম ছিলেন বুঝতেই পারছেন, নীলাদিরই এখন বয়স হচ্ছে 60 বছর প্রায়, যেটা উনি ইমেলে লিখেছেন। তো ওনার দিদার সময়কার কথা বলছি, তো বহুদিন আগে, বহু বছর আগেকার কথা। তো আগেকার দিনের মানুষ ছিলেন, তো তিনি এবার মেয়ে দেখা স্টার্ট করেছেন তার ছেলের জন্য। এবার মেয়ে দেখেই না তার একটু আর কি পছন্দ অপছন্দের বিষয়টা একটু অন্যরকম ছিল। তো সেই জন্য উনি অনেক মেয়ে দেখতেন। এবার মেয়ে দেখার পরে ওনার কখনো কোনো মেয়েকে মনে হতো একটু লম্বা, কোনো মেয়েকে মনে হতো একটু রোগা, বা কোনো মেয়েকে হয়তো একটু সামান্য খুঁত আছে বলে মনে হচ্ছে। খুবই আর কি নাকুচু টাইপের মানুষ আর কি, যেভাবে হয় ঠিক সেভাবে উনি আর কি দেখতেন। মানে যা হয় আর কি, পুরোনো দিনের মানুষেরা না অনেক রকম চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে, তারা একটা অন্য রকমভাবে চিন্তা করে। তো এই জন্য প্রচুর মেয়ে দেখা হচ্ছে, কিন্তু ওনার কোনো না কোনো কারণে সেই মেয়েটা হয়তো পছন্দ হচ্ছে না। এবার দেখুন, এগুলো আমরা হয়তো অনেক সময় বলি যে মানুষ খুব, কিছু কিছু মানুষ প্রচণ্ড নিখুঁত জিনিস পছন্দ করে। নিখুঁত, এটা কি নিখুঁত বলে তো কোনো বিষয় হয়ই না, অ্যাকচুয়ালি নিখুঁত বলে কোনো ওয়ার্ড বা সেইভাবে হয়তো এক্সিস্টই করে না। আর বিয়ের কথা যদি আমি বলি, সেটাও ভগবানের একটা ওপর থেকে করে আসেন যে কার সাথে বিয়ে হবে, কার সাথে কে সারাটা জীবন কাটাবে। এবার সেটারও একটা মানে অদ্ভুত যাকে বলে একটা ভগবানের লেখা যাকে বলে, সেটাও কিন্তু এর সাথে, এই ঘটনার সাথে খুব অন্য রকমভাবে একটা কিন্তু মেলবন্ধন আছে। সেটা আপনারা ঘটনাটা যতটা এগিয়ে আরও শুনবেন তত আপনারা বুঝতে পারবেন। যাই হোক, তো এইভাবে যখন কোথাও কোনো মেয়ে দেখে পছন্দ হচ্ছে না, মানে একেই হয়তো বলে অদৃষ্টের লেখা, তো হঠাৎ করেই সেই সময় এই নীলাদির যে একজন যে দিদা ছিলেন, সেই দিদার এক মামা ছিলেন। তো দিদার সেই মামাবাবু যিনি ছিলেন, তিনি হঠাৎ করেই একটা মেয়ের খবর দেন যে অমুক জায়গাটা মেয়ে আছে, তো তোমরা মানে চাইলে দেখে যেতে পারো। নীলাদির দিদার যিনি মামাবাবু ছিলেন, তিনি অ্যাকচুয়ালি শহরে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। এবার তিনি হয়তো গ্রামে এসেছিলেন কোনো কাজে, তো সেখানে আশপাশটা দেখে ওনার খুব ভালো লেগে যায়।
এবং সেই জন্য উনি তখন ওনার বয়স প্রায় 50 কোটা ছাড়িয়ে গেছে। তো তখন উনি ওনার যে ছেলে ছিল তো তাদেরকে সমস্ত ব্যবসা-ট্যাবসার কাজ বুঝিয়ে দিয়ে উনি উনি নিজে গ্রামে পাকাপাকিভাবে একটা সুন্দর বড় বাড়ি করে উনি গ্রামে সেটেল করে যান। এবার এই মামাবাবু যে মেয়েকে পছন্দ করেছেন বা যে মেয়ের কথা বলছেন সেই মেয়ে হচ্ছে মামাবাবুরই এক বন্ধুর মেয়ে। এবার ঠিক হলো যে ওই মেয়েটাকে যদি দেখতে আসতে হয় তো তাহলে এই নীলাদিকে বা নীলাদির দিদাকে এই মামা বাড়িতে আসতে হবে, মামাবাবুর বাড়িতে। তো সেখানেই মেয়েটিও শহরেই থাকে, তো শহর থেকে মেয়েটাকে এনে ওইখানে দেখানো হবে। এবার নীলাদির তো খুব আনন্দ যে দিদার সাথে উনিও গ্রামে আসবেন বেড়াতে, জায়গাটা সব দেখতে পাবেন। এবার গ্রামের দিকে আসবেন, নীলাদির বাড়িও শহরেই ছিল, তো গ্রামে আসার কথা শুনে ওনার তো ভীষণ আনন্দ হয় যে গ্রাম মানেই একটা সুন্দর শান্ত নির্মল সবুজে ঘেরা একটা পরিবেশ। তো উনি খুব আনন্দ পান। তো তারপরে এই নীলাদিকে নিয়ে ওনার দিদা এই মামাবাবুর বাড়িতে আসার সিদ্ধান্ত নেন। এবার যে গ্রামে আর কি ওই মামাবাবুর বাড়িটা ছিল সেই গ্রামে সেই জায়গা অবধি আসতে ওনাদেরকে দুটো বাসে সাহায্য নিতে হবে, মানে দুটো বাসে করে আসতে হবে। এবার নীলাদি এবং ওনার দিদা বাস ধরে ফেলে এবং সেখান থেকে ওই বাসটা যে বাসটা করে আর কি ওনাদের আসে সেই বাসটা কিছু দূর আসার পরে ওনাদের একটা স্টপেজে এসে ছোট একটা স্টপেজে এসে নামিয়ে দেয়। ঠিক আছে, এবার সেখান থেকে আরও একটা বাসে উঠে ওনাদের যেখানটা আর কি গন্তব্য সেখানে ওনাদেরকে নামতে হবে। এবার সেখানে যে একটা বিশাল বড় জায়গা তা না, আমি বললাম যে জায়গাটা কিন্তু একটা গ্রাম্য জায়গায়, তো সেখানে একটা বড় রাস্তার পাশে একটা স্টপেজ রয়েছে, সেখানে নামিয়ে দেবে এবং সেখান থেকে আর কি ওনাদেরকে ওই বাড়িটুকু অবধি যেতে হবে। এবং আমি আপনাদেরকে আগেও বললাম যে ওই যে মেয়েটিকে মামাবাবু দেখে রেখেছিলেন সেটি কিন্তু ওই মামাবাবুরই বন্ধুর মেয়ে ছিল। এবার ওনারা প্রথমে যে বাসটায় চেপেছিল সেই বাস থেকে তাদেরকে কিছুক্ষণ পরে তাদের সেখানে একটা স্টপেজে নামতে হলো। এবার ওখানে ওনারা নেমে পরের বাসের জন্য ওয়েট করছে। তো একটা জিনিস প্রথম থেকেই নীলাদি এবং ওনার দিদা বুঝতে শুরু করলেন যে ওই গ্রামের ওই জায়গায় মানে নীলাদি এবং নীলাদির দিদাকে যেই দেখছে তারা কিন্তু খুব মানে রেসপেক্টফুল একটা গেস্টার দেখাচ্ছে, মানে ভীষণ সম্ভ্রম দেখাচ্ছে, সম্ভ্রমের সাথে কথা বলছে। কেউ মানে বাসে উঠলে সিট ছেড়ে দিচ্ছে, কেউ বসার জায়গা করে দিচ্ছে, কিছু দরকার হলে সে বলছে। তার মধ্যে যিনি কন্ডাক্টর ছিলেন, যিনি ড্রাইভার ছিল, তারা ওনাকে দেখে মানে নীলাদি এবং ওর দিদাকে দেখে খুব আপ্যায়ন করছে, নমস্কার জানাচ্ছে। মানে এই রকম একটা ব্যাপার খুব ওরা চোখে পড়ে প্রথমেই, মানে এমন একটা বিহেভিয়ার করছে যেন মানে নীলাদি এবং ওর দিদাকে সবাই খুব চেনে পরিচিত এরকম টাইপের। যদিও ব্যাপারটা কিন্তু সেরকম ছিল না, কারণ নীলাদি কিন্তু ওটা প্রথমবারই গেছিল এবং ওনার দিদাও তাই। যাই হোক, তো এবারে আবার দ্বিতীয় বাসে উঠেছে। এবার দুটো বাসের ক্ষেত্রেই একটা জিনিস ওনারা দেখছে যে মানে যারা বাস কন্ডাক্টর রয়েছে তারা কেউই টিকিটের মানে ট্রেনের এই বাসের যে ভাড়া হয় সেই ভাড়াটা কেউই নিতে চাইছে না। বলছে আপনাদের থেকে আবার ভাড়া নেব? না না, ভাড়া ঠাড়া দেওয়ার দরকার নেই, আপনারা ভালোভাবে বাসে উঠে নিজেদের জায়গায় পৌঁছে দেন, ব্যাস, আমাদের ভাড়া ঠাড়া দেওয়ার কোনো দরকার নেই, আপনার থেকে ভাড়া নেব কেন, মানে এরকম করে বলছে। এবার মানে তো ওনার দিদা নীলাদির দিদা বলছে না না কেন ভাড়া নেবেন না, স্বাভাবিকভাবেই তিনি তো ভাড়া দিতে চাইবেনই। কিন্তু দেখা যাচ্ছে যে দুটো বাসে মানে ওনারা তো দুটো বাসে করে এসছিলেন, তো দুটো বাসের কোনো বাসের কন্ডাক্টরই কিন্তু ওনাদের থেকে ভাড়া বাবদ একটা পয়সাও মানে জোর করেও নিতে চাননি, মানে জোর করছে ওনার দিদা বাট দেয়নি। যাই হোক, তো দেখছে তো মানে মহা এটা গন্ডগোল, মানে কন্ডাক্টর কিছুতেই বাসের ভাড়া নেবে না। তো তারপরে ওনার দিদা যিনি ড্রাইভার ছিল তাকেও বলল, সেও দেখা গেল এই একই কথা বলছে, না না আপনাদের থেকে ভাড়া ঠাড়া নেওয়া যাবে না, আপনারা ভাড়া দেবেন না এভাবে। তো খুবই অদ্ভুত ব্যাপার হলো। যাই হোক, তো এবার ওনারা তখন ভাবলেন যে হয়তো যেহেতু মানে এই দিদার যিনি মামাবাবু ছিলেন তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী মানুষ, তো ভেবেছে যে হয়তো গ্রামে ওনাকে সবাই ভীষণ মান্যিগণ্যি করে, খুব চেনা পরিচিত হয়তো হয়েছে, তাই হয়তো আগে থেকে বলে রেখেছে, সেই জন্য হয়তো ভাড়া নিচ্ছে না। তো যাই হোক, তো ওনারা এইভাবে আস্তে আস্তে বাসে করে যেখানে আর কি ওনাদের সেকেন্ড বাসে করে যেখানে নামার কথা ছিল ওনারা আলটিমেটলি সেখানে নেমে পড়ে, রাস্তার ধারে একটা স্টপেজে ওনাদেরকে নামিয়ে দেয়। যাই হোক,
তো তারপরে তো উনি নেমে দেখছে বেশ চারিদিকটা বেশ সুন্দর একটা জায়গা, গাছপালা রয়েছে, খুব সুন্দর আর কি মনোরম একটা পরিবেশ, এবং চারিদিকে একটা অদ্ভুত ভালো লাগা। মানে নীলাদি যেটা ইমেলে লিখেছেন যে ওখানে নামার পরে ওনার চারিদিকটা মানে তাকিয়ে ভীষণ ভালো লাগে, এবং শুধু ভালো লাগে তাই নয়, কেমন যেন একটা ওনার মনের মধ্যে না একটা আহ, একটা অদ্ভুত রকমের ফিলিংস আসতে থাকে, এবং সেই ফিলিংসটা হচ্ছে যে ওনার মনে হতে থাকে যে ওই গ্রামটা যেখানে উনি প্রথমবার এসছেন, বাট ওনার মনে হতে থাকে যে এই গ্রামটা উনি এর আগেও কখনো হয়তো এসেছেন। একটা অন্য রকমের ভালো, একটা অন্য রকমের ফিলিংস ওনার মধ্যে কাজ করতে থাকে। সেটা কেন করছে, কি জন্য করছে, সেটা কিন্তু উনি কিছুই জানতেন না সেই সময়। তো ওনাদেরকে দ্বিতীয় বাসটা যেখানটা দাঁড় করিয়ে দেয় সেটা ছিল একটা মানে মেন রোড, তো সেটা অনেকটাই উঁচু ছিল। এবার সেখান থেকে একটা ঢাল মতো রাস্তা নেমে গেছে। এবার ওনারা সেই ঢাল নেমে হাঁটা শুরু করে। এবার চারিদিকে প্রচুর প্রচুর সবুজ ফসলের মাঠ, মাঝে মাঝে দু একটা বড় বড় গাছ রয়েছে, আর ওইখান দিয়ে ওই ঢাল রাস্তা দিয়ে নেমে যেতে যেতেই উনি দূরে তাকিয়ে একটা গ্রাম দেখতে পান। এবার ওই যে জায়গাটায় ওনারা নামেন সেখান থেকে ওনারা মানে রিক্সা নিয়েও কিন্তু ওনার ওই মামাবাবুর বাড়ি বেশি দূরে নয়, সেখানটা ওনারা যেতে পারতো, কিন্তু যেহেতু বিশেষত নীলাদির গ্রামটা দেখার খুব ইচ্ছে ছিল, উনি খুব এক্সাইটেড ছিলেন ভীষণ রকমভাবে, তো উনি ভাবলেন যে ঠিক আছে আমরা তাহলে হেঁটে হেঁটে চলে যাই। তো মানে যেরকম ভাবা ওরা সেরকমভাবেই কাজটা করে, ওনারা হাঁটা শুরু করে। এবার ওই দিদা যিনি মামাবাবু ছিলেন তিনি একটা ছেলেকে আগেই বাস স্ট্যান্ডের ওখানে পাঠিয়ে দিয়েছিলেন যাতে ব্যাগগুলো ওনাদেরকে নিয়ে আসতে পারে। তো ওই ব্যাগগুলো ওনাদের নিয়ে দিদার সাথে কথা বলতে বলতে ওই ছেলেটার সামনে দিয়ে এগোচ্ছিল, আর পিছনের দিকে মানে নীলাদি আর কি আস্তে আস্তে চারিদিকটা দেখতে দেখতে উনি যাচ্ছিলেন। অদ্ভুত সুন্দর নাকি আশপাশের পরিবেশটা ছিল যেটা উনি লিখেছেন, এবং সেই সময়টা মানে প্রায় শীতের প্রারম্ভিক সময় আর কি, শীত আসবে, তো সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, হালকা ঠান্ডা হাওয়া, চারিদিকটা অপূর্ব সুন্দর সবুজে ঘেরা একটা পরিবেশ। আর উনি যেখান দিয়ে আর কি যাচ্ছিলেন সেই বাদিকে একটা ছোট্ট রাস্তা চলে গেছে, এবং সেই যে ছোট রাস্তাটা চলে গেছে সেই রাস্তার ধারে একটা শিমুল গাছ টাইপেরই একটা কোনো গাছ, ওনার এক্স্যাক্ট মনে নেই, তো উনি যেটা লিখেছেন যে খুব সম্ভব সেটা শিমুল গাছই হবে। তো গাছটা না মানে খুব পুরনো, মানে এতটাই পুরনো গাছ যে সেটা মানে একটা কিরকম খোলা ফাঁপা টাইপের আর কি গাছটা, মানে ভিতরটা, এবং সেখান থেকে কোনো একটা মানে মূর্তি টাইপের কিছু একটা ওনার যেন মনে হলো উঁকি মারছে। মানে যদিও উনি মানে ওনার সেদিকটায় মানে আর কি ওনাদের যাওয়ার কথা না, ওই রাস্তাটা যেদিকে বা যেদিকে ওই গাছটা টাইপের গাছ ছিল সেদিকে কিন্তু ওনাদের একেবারেই যাওয়ার কথা নয়, কিন্তু ওনার সেই সময় যেটা মনে হচ্ছে, যেটা অনুভূতি হচ্ছিল, মানে সেটা একটা অদ্ভুত টাইপের একটা অনুভূতি, এবং ওনার মনে হয় যেন ওই গাছটার ওই দিকটায় কেউ একজন পুজোর থালা, যেভাবে মানুষ পুজোর থালা সাজিয়ে মানে পুজো দিতে যায় বা বাড়িতে পুজো করে, ঠিক সেরকম একটা পুজোর থালা সাজিয়ে কেউ যেন ওই জায়গাটা দাঁড়িয়ে রয়েছে, সেটা ওনার মনে হয়। এবং একটা সময় মনে হয় মানে নীলাদির মনে হতে থাকে যেন উনি নিজে এখানে যেন কোনো একটা সময় রোজ পুজো দিতে আসতেন। মানে একটা অদ্ভুত বিষয় কিন্তু, মানে ওই জায়গাটায় নীলাদির মানে একদম প্রথমবারের মতো এসছেন, ওনার জায়গাটার প্রতি একটা অদ্ভুত, উনি আসার পর থেকে একটা অদ্ভুত মানে শোনা থেকে উনি একটা অদ্ভুত টান অনুভব করছিলেন, ওনার গ্রাম দেখার একটা অদ্ভুত ইচ্ছে, একটা ভালো লাগা ছিল। এবং আলটিমেটলি যখন উনি এখানে এসে পৌঁছলেন, উনি যখন দেখতে দেখতে যাচ্ছেন, ওনার হঠাৎ করেই ওই গাছটার সামনে দাঁড়িয়ে অনেক কিছু উনি মনে হলো যেন উনি হ্যালুসিনেট করলেন, এবং সেটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে। মানে কতটা অদ্ভুত ব্যাপার একবার আপনারা ভাবুন। এইবারে ওই গাছটার সামনে এরকম যখন ওনার মনে হলো যে কিছু একটা মূর্তি রয়েছে, বা উনি নিজে হঠাৎ করে মনে হলো যে উনি নিজে হয়তো এখানে ওই গাছটার কাছে এসে কোনো মন্দিরে উনি পুজো দিতেন, তো এগুলো চিন্তা ভাবনা করতে হতে আর উনি ওখানে দাঁড়িয়ে পড়লেন, এবং দাঁড়িয়ে পড়ে ওনার চোখের সামনে দিয়ে যেন ফ্ল্যাশব্যাকের মতো ওই জিনিসগুলো মানে কীরকম একটা হতে থাকলো, মানে উনি যেন বুঝতে পারলেন, মানে ওনার মনে মনে আর কি আসতে লাগলো যেন সব কিছুই মানে ওনার সামনে যেন গাছটা যে রয়েছে সেই গাছটা মনে হলো যেন ওনাকে দেখে অনেক কিছু বলতে চাইছে, অনেক কিছু ওনাকে মনে করিয়ে দিতে চাইছে, কেমন যেন সব কিছু ওনার চোখের সামনে মনে হয় যেন ওলট পালট হয়ে যাচ্ছে। এবং উনি ভাবছেন যে আমি হয়তো এখানে আগে আসতাম, এখানে আমি পুজো দিতাম, আমি রাস্তা দিয়ে যাতায়াত করতাম, এগুলো কেন জানি না ওনার মনে হতে থাকে।
এবং এই যে একটা অদ্ভুত অনুভূতি, শুধু এই অনুভূতিটা মাঝখানে একটা অন্যরকম ওনার ফিলিংস আসতে থাকে। ওনার কেন জানি না মনে হচ্ছিল ওনার মানে বুকের ভিতরটা পুরো হু হু করে উঠছে, ওনার খুব কান্না পাচ্ছে। এবং উনি যখন ওইখানটায় নাকি দাঁড়িয়েছিলেন, তখন মানে ওনার একটা মুহূর্তের জন্য মনে হচ্ছে যে উনি নিজে ব্যক্তিভাবে বর্তমানে যেটা, সেটা উনি নন। উনি যেন ওখানে পুজোর থালা হাতে নিয়েই কেমন যেন ওখানটা দাঁড়িয়ে রয়েছেন। যে দেখুন, ওনারা আসছিলেন ওনাদের বাড়ি থেকে, ওনাদের ব্যাগপত্র সব দিদার সাথে যে লোকটাকে পাঠানো হয়েছিল সেই লোকটা সমস্ত ব্যাগ নিয়ে সামনে সামনে হেঁটে যাচ্ছে। এই ধরনের একটা ফিলিংস আসা কিন্তু একেবারেই স্বাভাবিক নয়, সেটা আপনারাও হয়তো বুঝতে পারছেন। এবং ওখানে যখন উনি দাঁড়িয়ে পড়েছেন, তখন ওই গাছটার মধ্যে ওই হালকা যে হাওয়া দিচ্ছিল তাতে একটু একটু পাতা নড়ছিল, এবং ওনার যেন মনে হতে থাকে ওই গাছটা কেমন একটা শনশন করে আওয়াজ করে উঠল। মানে একটু আগেও মানে হয়তো অতটা হাওয়া দিচ্ছিল না, কিন্তু ওইখানে দাঁড়িয়ে ওই গাছটার মধ্যে যেন প্রচণ্ড হাওয়া দিতে থাকে, মানে গাছটার মধ্য দিয়ে যেন একটা প্রবল হাওয়ার বেগ চলে যায়, এবং তার ফলে একটা শনশন শনশন আওয়াজ হতে থাকে। এবং সেই আওয়াজটা যখন নীলাদির কানে যেতে থাকে, ওনার মনে হচ্ছিল যেন গাছটাও জীবন্ত হয়ে উঠল, কোনো কিছু যেন ওনাকে গাছটা বলতে চাইছে। এবং ওনার না মানে প্রচণ্ড কান্না পায়, কোনো কারণ নেই, কিন্তু কিন্তু ওনার প্রচণ্ড কান্না পেয়ে যায়। ভীষণ রকমভাবে উনি মানে ওখানটায় দাঁড়িয়ে না একদম স্তব্ধ হয়ে যান যাকে বলে। এক ফোঁটা কিন্তু ওই পজিশন থেকে মানে ওই জিনিসগুলো যখন উনি দেখতে পাচ্ছেন, ওনার চোখের সামনে মনে হচ্ছে যেন ঘটছে, উনি নিজেকে নিজে ফিল করতে পারছেন না, মনে হচ্ছে যেন উনি একজন অন্য কোনো মানুষ। এগুলো যখন হচ্ছে, তো তখন উনি না ওখানটায় পুরো একদম স্টিল দাঁড়িয়ে গেছেন। এবার ওখানে ওইভাবে উনি কতক্ষণ এক্স্যাক্ট দাঁড়িয়েছে সেটা কিন্তু উনি জানেন না। এবার আমি বললাম যে ওনার দিদা আগে আগে হাঁটছিল ওই যে ছেলেটিকে পাঠিয়েছিল তার সাথে। তো স্বাভাবিকভাবেই হয়তো ওনার দিদা খেয়াল রাখছিল যে নীলাদি কখন আসছে, কিভাবে আসছে। তো উনি স্বাভাবিকভাবেই যখন দেখেছেন যে তার নাতনি অনেকটা পিছিয়ে গেছে বা সে একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছে, তো তার কিছুক্ষণ পরে ওনার দিদা এসে ওনার কাঁধে হাত রেখে একটুখানি ঝাঁকুনি দেন। মানে উনি না মনে মন্ত্রমুগ্ধের মতো ওই গাছটার সামনে এসে দাঁড়িয়ে যান। তো সেই রকম যখনভাবে ওনার দিদা এসে যখন ওনার কাঁধে একটু ঝাঁকুনি দেন, তখন উনি যেন মানে নিজেকে নিজের মধ্যে আর কি হুঁশ ফিরল। এবং মানে উনি বুঝতে পারলেন যে মানে ওরা অনেক দূরে, ওরা মানে ওনার দিদা আর কি বেশ অনেকটা দূরে এগিয়ে গেছিল। এবার যেহেতু তাকে ডাক দিচ্ছিল, দিদা ডাকছে নীলাদিকে, বাট উনি শুনতেই পাচ্ছিলেন না। তো তারপরে উনি কি করেছেন, পিছিয়ে এসে এভাবে নীলাদিকে ডাকছেন। মানে বিষয়টা কতখানি অদ্ভুত একবার চিন্তা করুন। যাই হোক, তো ওনার দিদা তারপরে ওনাকে নিয়ে ওই গাছের ওখান থেকে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে ওরা ওই মামাবাবুর বাড়িতে গিয়ে পৌঁছে যান। এবার মামাবাবুর বাড়িতে এসে তো দেখছে বেশ সুন্দর বড় সড়ো একটা বাড়ি। সেখানে গিয়ে ওনারা তারপরে খাওয়া দাওয়া করে বিশ্রাম করেন, গল্প আড্ডা হতে থাকে। তারপরে যাই হোক, ওনারা যে কাজে এসছিলেন যে পাত্রী পছন্দের জন্য, তো সেই পাত্রীকে আনা হলো। তারপরে সেই পাত্রীও দেখা হলো, এবং সেই পাত্রীকে দেখে নীলাদির দিদার কিন্তু খুব পছন্দ হয় মেয়েটিকে। এবার মোটামুটি পাত্রী, যেখানে এতদিন থেকে পাত্রী পাওয়া যাচ্ছিল না, সেখানে পাত্রী পছন্দ হলো, পাত্রীপক্ষেরও এনাদেরকে সমস্ত কিছু ভালো লাগলো, সমস্ত কথাবার্তা শুনলো, পছন্দ হলো। তো সেখানে খাওয়া দাওয়া গল্প গুজব সমস্ত কিছু হচ্ছে, খুবই একটা চারিদিকে আনন্দের পরিবেশ। এবং দেখুন, এই পুরো বিষয়টার মধ্যে নীলাদিরও তো কতটা আনন্দ পাওয়ার কথা, কতটা মানে উৎফুল্ল থাকার কথা। কিন্তু একটা বিষয় নীলাদি কিছুতেই মনে মানে উনি নিজে ভেবে পাচ্ছিলেন না, যে এত সুন্দর একটা জায়গায় এসছে, পাত্রী দেখতে আসার মেন উদ্দেশ্য ছিল, সেটাও সফল হয়েছে, পাত্রী পছন্দ হয়ে গেছে, সমস্ত কিছু এত ভালোভাবে এগোচ্ছে। বাট সব কিছুর পরেও নীলাদির মনে কেমন যেন একটা মানে বিরাট বড় একটা কোনো বিষাদের চিহ্ন ওনার মনের মধ্যে যেন ছিল। সবসময় ওনার মনে হচ্ছিল ওনার যেন খুব কষ্ট হচ্ছে, খুব কান্না পাচ্ছে। এবার এইরকম একটা জায়গায় এসে এত কিছু সব কিছু ভালো হচ্ছে, তার মধ্যে এইরকম একটা নেগেটিভ জিনিস বা এরকম একটা ফিলিংস, এরকম একটা বিষাদ মনে আসা, সেটা তো একেবারেই স্বাভাবিক নয়। এবার দিদা তার ছেলের জন্য মেয়ে পছন্দ করে ফেলেছে, সমস্ত কিছু ভালো হচ্ছে, তো এর মাঝখানে না নীলাদি আর নিজের মনের এই কথাগুলো যে উনি না কারোর সাথে শেয়ার করেন না, কারণ উনি নিজেও বুঝতে পারছে না যে কেন ওনার সব কিছু কোনো কিছু ভালো লাগছে না, কেন এত কষ্ট হচ্ছে, উনি কারোর সাথে শেয়ার করেন না।
এবার এই মামাবাবুর যে বাড়িটা ছিল সেই বাড়িটা আমি আপনাদেরকে আগেই বললাম বেশ মানে বিশাল একটা বড় জায়গা নিয়ে কিন্তু ওনার বাড়ি, সুন্দর ঘর, সুন্দর বাগান, পুকুর, সব কিছুই উনি নিজে মানে করেছেন এবং পুরোটাই কিন্তু নতুন করে করা। এবারে ওনারা সকলে বিকেলবেলা একটু ঘুরে দেখছে আর কি আশপাশে কেমন কোথায় কি কি আছে, অত বড় বাড়ি বা অত বড় জায়গা, গ্রামের পরিবেশ তো ওটা ঘুরতে একটু সময় লাগে। আশেপাশে লোকজনের সাথে কথা হচ্ছে। এবার ওই বাড়িতে নতুন আত্মীয় এসছে, মানে এই নীলাদি এবং নীলাদি দিদা যে এসছে, তো আশপাশে গ্রামে যে বাড়িঘর ছিল তারাও মানে দেখবেন গ্রামে কিন্তু এই কালচারটা আছে যে কারোর বাড়িতে যদি নতুন কোনো আত্মীয় স্বজন আসে আশপাশ থেকে লোকেরা দেখতে আসে, কথা বলে। তো সেম কালচার ওখানেও ছিল। আশপাশের লোকজনরা মানে দেখতে এসছে, কথাবার্তা বলছে। নীলাদিরও মানে চেষ্টা করছে নিজেকে একটু হিল করা, নিজেকে একটু ভালো ফিল করানোর, বাট কোনোভাবেই না উনি যেন নিজেকে সেই বিষাদ বা সেই কান্না পাওয়া ব্যাপারটা থেকে উনি কিছুতেই বেরোতে পারছেন না, এইরকম একটা ব্যাপার। এবার ওই যে আশপাশ থেকে যে লোকেরা এসছে ওনাদের মানে দেখতে, তো সেখানে উনি হঠাৎই খেয়াল করেন একটি বউ, মানে গ্রামের একটি মধ্যবিত্ত বাড়ির একটি বউ, সেই বউটা নীলাদির দিকে একটা অদ্ভুত রকমভাবে তাকিয়ে আছে। এটা অদ্ভুত রকমভাবে তাকিয়ে আছে এবং প্রথম দিকে কিন্তু নীলাদি সেটা বুঝতে পারেনি। দেখুন, মানুষ মানুষের দিকে তাকাবে, কথা বলবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনার দিকে যদি কেউ একটু অন্যরকমভাবে তাকায় সেটা কিন্তু আপনিও সামহাও বুঝতে পারবেন। তো সেম নীলাদিও বুঝতে পারে। এবার যখন মানে নীলাদি আবার যখন ওই ভদ্রমহিলার দিকে তাকালেন তখন লক্ষ্য করলেন যে ওই ভদ্রমহিলার মুখটা না কীরকম একটা মানে কীরকম একটা অন্যরকম করে উনি তাকিয়ে আছেন। এবং এটা নীলাদি যখন খেয়াল করেন হঠাৎ করেই দেখেন ওই ভদ্রমহিলার মুখটা কেমন হয়ে যায় এবং সে ওখান থেকে দৌড়ে চলে যায় নীলাদির পাশ থেকে। এবার ওনারা ঘুরছে, কথা বলছে, সমস্ত কিছুই হচ্ছে, কিন্তু এই অদ্ভুত বিষয়টা না ওনার খুব মানে মনে একটু হন্ট করে। যাই হোক, তো এর কিছুক্ষণ পরেই মানে পাত্রীকে পছন্দ হয়েছে, বেশ একটা আনন্দময় পরিবেশ হয়েছে। এবার আশপাশের লোকজনের সাথেও কথাবার্তা হচ্ছে, তারাও জেনেছে যে এরা মেয়ে পছন্দ করতে এসেছিল, তাদের মেয়ে পছন্দ হয়েছে, মেয়ে পক্ষরও পছন্দ হয়েছে, সমস্ত কিছু ভালো হয়েছে। তো এর কিছুক্ষণ পরে ওই যে ভদ্রমহিলা যে নীলাদির দিকে অদ্ভুত রকমভাবে তাকাচ্ছিল সেই ভদ্রমহিলার সাথে তার দুই মেয়ে, ছেলে, তারপরে তার হাজবেন্ড এবং আরও একটা মহিলা এসেছে, মানে ওই বাড়ির মধ্যে আর কি এসেছে। এবারে নীলাদি দেখেন ওই যে বউটি, তার দুই মেয়ে, একটা ছেলে আর একটা ভদ্রমহিলা আর একজন ভদ্রলোক, এরা যে সবাই এসছে, এরা প্রত্যেকেই যেন নীলাদির মনে হয় যে নীলাদিটি খুব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। সেটা কেন তাকিয়ে আছে, কী ব্যাপার, উনি কিছুই জানেন না। এবার ওনার একটুখানি অস্বস্তি লাগতে থাকে যেভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন। তো তারপরে ওরা আস্তে আস্তে আসে, এসে ওই মহিলাটা ওনার দিদার সাথে কিছু একটা চুপি চুপি কিছু একটা কথা বলে, মানে আস্তে আস্তে কিছু একটা কথা বলে, সেটা এক্স্যাক্ট কী বলেছে সেটা উনি জানেন না। এবার তখন ওনার দিদা কিছুক্ষণ পরে নীলাদিকে ডাকেন, ডেকে বলছে যে এনারা তো পাশেই থাকেন, তো এনাদের বাড়ি পাশেই, তো ওনারা চাইছেন যে আমরা একটু ওনার বাড়ি থেকেও ঘুরে আসি, তো চলো গিয়ে আমরা একটু ওনার বাড়ি থেকে ঘুরে আসি। এবার পাশে ওনাদের সেই মামাবাবু ছিলেন, ওনার নীলাদির দিদার মামাবাবু। তো সেই মামাবাবু বলছেন যে হ্যাঁ হ্যাঁ ওনাদের বাড়ি পাশে, ওরা খুব ভালো মানুষ, যাও একটু ঘুরে আসো, ভালো লাগবে তোমাদের। এবার দেখবেন গ্রামের বাড়িতে কিন্তু এটা খুবই কমন, ইভেন গ্রাম নামে শহরেও হয়ে থাকে যে অনেক সময় অনেক আত্মীয় স্বজন কারোর বাড়িতে এলে ভালো লাগলে তারাও হয়তো বলে যে আমার বাড়িতেও একটু ঘুরে যাবেন। তো এটা কিন্তু খুব খুব একটা অস্বাভাবিক বিষয় নয়। আর নীলাদিও ভাবলেন যে ঠিক আছে ঘুরতেই তো এসছি, তো তো ভাবলো যে ঠিক আছে যাই। এবার তখন নীলাদির দিদার সাথে নীলাদি ওই পাশে ওই যে ভদ্রমহিলা ছিল তার বাড়িতে যান। এবারে ওই ফ্যামিলিটার সাথে নীলাদি এবং নীলাদির দিদা যেতে লাগলো, মানে নীলাদির দিদা মানে লোকগুলো সামনে, তার পিছনে নীলাদি, নীলাদির দিদা আর কি, আর নীলাদি তার পিছনে। এবার উনি যখন যাচ্ছেন ওনার না মানে মনে মনে কিরকম একটা খচখচ খচখচ করছে যে আবার কেন যাচ্ছি, মানে মনের মধ্যে একটা অদ্ভুত রকমের একটা ওনার ফিলিংস আসছে, কারণ ওই রকমভাবে অদ্ভুতভাবে ওনার দিকে তাকিয়েছিল। তো নীলাদির একটু অস্বস্তিই লাগছিল। এবারে যখন ওদের বাড়ির সামনে গেছে তখন দেখছে যে মানে ওনারা সবাই উঠোনে দাঁড়িয়ে, এবং যে বাড়িটা আর কি ওনাদের সেটা হচ্ছে একটা একতলা পাকা বাড়ি, বেশ বড় একটা উঠোন রয়েছে, অনেকগুলো ঘর, আর একধারে একটা মানে ওই কূপ টাইপের যেগুলো থাকে না, তো সেই জলের কূপ। আর সেটা দেখা মানে ওই যে কূপটা যে ছিল সেটা দেখার পরে এই নীলাদির সারা শরীরটা হঠাৎ করেই খুব ঝিমঝিম করে ওঠে।
এবং ওনার মনে হয় যেন ওনার দমটা পুরো বন্ধ হয়ে আসছে যেই মুহূর্তে উনি ওই জলের জায়গাটা দেখেছে, জলের কূপটা দেখেছে। মানে ওনার হঠাৎ করেই মনে আসে যে আমি এটা কোথায় এসছি। মানে উনি নিজেকে না নিজের মধ্যে কেন জানি না আর অনুভবই করতে পারছিলেন না। এবং ওই যে বাড়িটার সামনে ওনারা আসেন, সেই বাড়িটার প্রত্যেকটা আনাচে কানাচে ফুল গাছ, লতা পাতা সব কিছু জিনিস কীরকম যেন ওনার মনে হয় যে খুব চেনা। এবং সব কিছুকেই মনে হয় যেন ওগুলো ওনার নিজেরই কখনো মানে পুরো বাড়িটা, বাড়ির আশপাশের গাছপালা সব কিছু মনে হয় যেন ওনার ঠিক নিজের, মানে নিজের জিনিসকে যেরকম আপন মনে হয় ঠিক সেরকমই ওনার একটা ফিল হতে থাকে। আর পুরো শরীরটার মধ্যে একটা ঝিমঝিমানি ভাব চলে আসে। যাই হোক, তো ঠিক সেই সময় মানে যখন ওনার মধ্যে এইরকম বিষয়গুলো হচ্ছে ঠিক সেই সময় ঘরের ভিতর থেকে খুব আস্তে করে এক বৃদ্ধার গলার আওয়াজ শোনা যায়। এবং মানে ওই বৃদ্ধা যেন মানে ওই গলার আওয়াজ যেটা উনি শুনতে পেয়েছিলেন, উনি কাউকে বলেছিলেন যে কোথায় আমার বৌমা, এরকম একটা বলতে বলতে উনি একটা কথা বলছেন। মানে এরকম বলতে বলতে হয়তো উনি ঘর থেকে বেরোচ্ছেন বা এরকম একটা কিছু, মানে কোথায় আমার বৌমা, কোথায় আমার বৌমা এরকম করে বলছেন। এবার ওই যে বউটি ছিল আমি বললাম যাদের আর কি বাড়ি, সেই বউটি এবং তার যিনি হাজবেন্ড ছিলেন তারা বলছে যে আপনারা এবার একটুখানি ঘরে আসুন, কারণ এতক্ষণ তোরা এসে প্রথমে উঠোনের জায়গাটায় দাঁড়িয়েছিল। তো বলেছে যে আমাদের ঘরে আসুন। তো ওনারা ঢুকেছে, নীলাদির দিদা ঘরে ঢুকেছে। এবার ঘরে ঢোকার পরে দেখছে যে একজন বৃদ্ধা মহিলা বিছানার উপরে শুয়ে রয়েছে, মানে খুবই তার আর কি বয়স হয়েছে, তিনি শুয়ে রয়েছেন। এবং বউটি, যে বউটির আর কি বাড়ি, সেই বউটি নীলাদিকে বলেন যে আপনি একটু দয়া করে ওনার পাশে যাবেন, মানে হঠাৎ করেই বলেছে যে আপনি একটু দয়া করে ওনার পাশে যাবেন। তো এইটা শোনার পরে না মানে উনি কিরকম একটা মন্ত্রমুগ্ধের মতো মানে নীলাদি এগিয়ে গেলেন ওই বৃদ্ধা মহিলা যিনি শুয়েছিলেন তার কাছে। মানে কিছু বুঝে ওঠার আগেই মানে ওনার একটা মনে হলো যেন একটা কোনো একটা কানেকশন উনি পাচ্ছেন। তো উনি হঠাৎ করেই ওই ভদ্রমহিলার কাছে যান, ওই বৃদ্ধা ভদ্রমহিলার কাছে যান। এবং যাওয়ার পরে উনি যেন মানে নীলাদি যেন বুঝতে পারে যে উনি একটা খুব আপন কারোর কাছে এসেছেন বা খুব নিজের কোনো একটা মানুষের কাছে উনি এসেছেন। এবং সেটা কেন এসেছে, কখন এসেছে উনি কিছু জানেন না। মানে বললাম না উনি ওনার নিজের মধ্য থেকে নিজেকে কেন জানি না ফিল করতে পারছিলেন না। এবার এই যে উনি ওই ভদ্রমহিলার ওই বৃদ্ধার কাছে গেলেন, তখন যেন ওনার একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। আবার এদিকে ওই বৃদ্ধা কি করে, ওই বৃদ্ধা কিন্তু তার নিজের ওরকম মানে হাত দিয়ে উনি কিন্তু এই নীলাদির মাথায় হাত বুলিয়ে কিরকম একটা আদর করতে থাকে। মানে দেখুন আমরাও অনেক সময় অনেকের বাড়িতে যাই, সেখানে হয়তো আমাদের বন্ধু বান্ধব হোক বা আত্মীয় স্বজন হোক, সেখানেও কোনো বয়স্ক মানুষ আমরা দেখি, তারা যথেষ্ট স্নেহপ্রবণও হয়। কিন্তু একটা জায়গায় গিয়ে, একটা সম্পূর্ণ অচেনা জায়গায় প্রথমবারের জন্য গিয়ে সেখানে একটা ওরকম মানুষকে দেখা এবং সেই মানুষটার প্রতিও একটা নিজে থেকে একটা ফিলিংস আসা এবং সেই বৃদ্ধা ভদ্রমহিলা হঠাৎ করে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, এটা কিন্তু খুব একটা স্বাভাবিক বিষয় একেবারেই নয়। এবারে ওই রকম করে যখন আর কি নীলাদির মাথায় হাতটা বোলাচ্ছে, তখন না ওনার সারা শরীরটা পুরো স্টিফ হয়ে গেছে, মানে উনি আর নড়তে চড়তে পারছেন, একটা এইরকম কন্ডিশন, একদম নড়তে চড়তে পারছে না। তো ওনার না মানে উনি ঝরঝর করে একটা কীরকম মানে মানে কীরকম বলবো, একটা মনের মধ্যে খুব কান্না পাচ্ছে, ঝরঝর করে কাঁদতে ইচ্ছে করছে, উনি কাঁদতে পারছেন না, উনি সারা শরীর নাড়াতে পারছেন না, ওনার যেন সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে, এইরকম একটা কন্ডিশন। এবার ওই সিচুয়েশানে ওনার যেন মনে হতে থাকে যে উনি ওনার জীবনে ওনার ছোটোবেলা থেকে অনেক রকমের ঘটনা, আমি আপনাদেরকে প্রথম থেকে বলছিলাম অনেক রকমের ঘটনা কিন্তু নীলাদির সাথে ঘটেছে। অনেক সময় উনি অনেক স্বপ্ন দেখতেন, অনেক অস্বাভাবিক বিষয় কিন্তু ছোটো থেকেই ওনার সাথে হতো। কিন্তু এইবারে যেটা হলো না সেটাই মানে পুরো ওনার শরীরটা না মানে রীতিমতো ওইখানে শিউরে উঠছিল। এবং উনি ভাবছিলেন যে কিছু একটা আমার সাথে হতে চলেছে, যেটা আমি হয়তো অনেক দিন থেকে ভাবছি, অনেক দিন থেকে হয়তো আমার চিন্তাভাবনার মধ্যে আছে, সেরকম কোনো কিছু হয়তো আমার সাথে হতে চলেছে। কিন্তু এক্স্যাক্ট ওনার সাথে যেটি কী হবে সেটা কিন্তু উনি তখনও জানতেন না। এবারে আমি বললাম যে ওখানে আর একটা কিন্তু একটা বউ ছিল। তো সেই ভদ্রমহিলা কি করেছে, সেই ভদ্রমহিলা তিনি ভিতরে চলে যান, অন্য একটা ঘরে যান এবং সেখানে গিয়ে উনি একটা বড় বাঁধানো একটা ছবি নিয়ে আসেন। এবং সেই ছবিটা নিয়ে এসে সেই ভদ্রমহিলা সোজা নীলাদির সামনে রাখেন এবং সামনে রেখে নীলাদিকে বলেন যে চিনতে পারো কিনা দেখো তো।
একবার দেখো চিনতে পারো কিনা। এবার ওই ছবিটা যখন নীলাদি দেখেন, সেই ছবিটা দেখার পরে নীলাদি কিন্তু আর মানে নিজের ইমোশনকে আর উনি কন্ট্রোল করতে পারেন না। উনি ওইখানে ওনার সারা শরীর পাথরের মতো হয়ে গেছে, কিন্তু উনি ঝরঝর করে কাঁদতে থাকেন। যেটা উনি লিখেছেন, ঠিক যেভাবে উনি ইমেলটা লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে বলার চেষ্টা করছি। ওই ছবিটা দেখার পর উনি ঝরঝর করে কাঁদেন, এবং সেই ছবিটা যে কি ছবি ছিল সেটা এবার শুনলে হয়তো আপনারা সবাই খুবই অবাক হয়ে যাবেন। সেই ছবিটা কিন্তু কোনো অচেনা ছবি নয়, সেই ছবিটা কিন্তু এমন কোনো ছবি নয় যে ছবিটা খুবই ধ্বংসাত্মক ছবি বা চোখে দেখা যায় না এরকম ছবি নয়। ছবিটা ছিল আর কারো নয়, স্বয়ং নীলাদিরই ছবি ছিল ওটা। ভাবুন, যখন এই ঘটনাটা ঘটে তখন কিন্তু নীলাদি কলেজে পড়ে, একজন কলেজ ছাত্রী। সেই সময় জীবনের সেই টাইমে নীলাদির সামনে এমন একটা বাস্তব এসে সামনে নাড়া দেয়, যেটা দেখার জন্য বা যেটা বোঝার জন্য নীলাদি হয়তো প্রস্তুতি ছিলেন না। এবং ওই ছবিতে যে চিবুকের নিচের আর কি নিচের দিকে একটা তিল আছে, সেটা যেটা ছবিতে যে তিলটা রয়েছে, যে পজিশনে তিলটা রয়েছে, ঠিক সেই তিলটাই কিন্তু মানে বাস্তবেও নীলাদির চিবুকের নিচে রয়েছে। ভাবুন একবার, সেই ছবিটা হয়তো আজ থেকে বহু বছর আগের। সেই বহু বছর আগের ছবিতে তিলের যে পজিশনটা সেটাও কিন্তু একদম সেম টু সেম রয়েছে। তো এই জিনিসটা যখন উনি দেখেন, উনি নিজে হতভম্ব হয়ে যান এবং উনি ঝরঝর করে কেঁদে ফেলেন। এবং তখন থেকে ওনার মনে আস্তে আস্তে মনে হতে থাকে যে আজ থেকে বহু বছর আগে উনি যে স্বপ্নগুলো দেখতেন, যে স্বপ্নগুলো উনি বহু সময় দেখেছেন, সেই স্বপ্নের যেন উত্তরগুলো আজকে হয়তো উনি পাবেন, বা এবার হয়তো সেই সময় এসে গেছে যে সেই স্বপ্নটা উনি কেন দেখতেন, কেন ওনার সাথেই বারবার এগুলো ঘটতো, তার উত্তর হয়তো উনি এবার পেতে চলেছেন। এইবারে এই নীলাদির যিনি দিদা ছিলেন, সেই দিদা তো ছোটবেলা থেকেই নীলাদিকে দেখেছেন। এবার উনি যে এরকম স্বপ্ন দেখতেন, সেই স্বপ্নর কথা নীলাদি ওনার মাকে যেমন বলেছিল, তেমনি তার দিদাও জানতো কিন্তু বিষয়টা। তো ওই ছবিটা যখন এনে রাখা হয় নীলাদির সামনে, তো ওনার দিদা পাশে ছিল, ওনার দিদাও খুব অবাক হয়ে গেছে। তো দিদাও একবার ছবিটার দিকে তাকাচ্ছে, একবার নীলাদির মুখের দিকে তাকাচ্ছে। এবার উনিও তো কিছু বুঝতে পারছেন না। এবার উনিও কিছুক্ষণের জন্য পুরো একেবারে স্পেল বাউন্ড হয়ে গেছে, কিছু বলতে পারছেন না। তো বেশ কিছুক্ষণ পরে ওনার দিদা মানে জানতে চান যে এসব কি হচ্ছে আমাদের সাথে। আমরা যখন বাসে করে আসছিলাম তখন কিছু মানে মানুষেরা আমাদের দিকে অদ্ভুতভাবে কয়েকজন তাকাচ্ছিল। অনেকে মানে আমাদের বাসের যে কন্ডাক্টর ছিল সে আমাদের থেকে টাকা নেয়নি। হ্যাঁ, এখন তোমরা আমাদেরকে এই ছবিটা দেখাচ্ছ, এসবের মানেটা কি? আমরা তো কিছুই বুঝতে পারছি না, এসব কি হচ্ছে এখানে। খুব স্বাভাবিক, একটা মানুষের মনে এই ধরনের প্রশ্ন আসাটা ভীষণ রকমভাবে একটা স্বাভাবিক ব্যাপার। তো এই সমস্ত কথা মানে কিছু মানে যখন জাস্ট শেষ করেছে ওনার দিদা বলা, এরা কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। মানে ওনার দিদার কথাটা বলা জাস্ট শেষ হয়েছে, ঠিক তারপরেই ওই যে দুটো বাচ্চা, তার বউ, একটা যে ভদ্রমহিলা ছিল, আরেকজন যিনি ভদ্রমহিলা ছিল, সবাই সবাই আর কি নীলাদি আর নীলাদি দিদাকে প্রণাম করতে শুরু করে। এবার ওরা তো আরো অবাক হয়ে গেছে যে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, একটা ছবি আনলো, চিনতে পারছে কিনা জিজ্ঞেস করলো, আর এভাবে প্রণাম করছে। তো সেই সময় ওই যে বৃদ্ধা মহিলা যিনি বিছানায় শুয়েছিলেন, তিনি হঠাৎ করে এবার মানে বারবার করে একটা কথাই বলতে থাকেন যে আমি বলেছিলাম না বৌমা আসবে, কি এবার হলো তো? আমি বলেছিলাম না বৌমা আবার আসবে, কি হলো তো? এরকম করে বলছে। এবার নীলাদি আর নীলাদি দিদা তো কিচ্ছু বুঝতে পারছে না যে ব্যাপারটা হচ্ছেটা কি, এরকম মানে বারবার বারবার কেন বলছে। তো ওই আর একজন যে ভদ্রমহিলা ছিলেন, তো তিনি বলতে মানে আর কি তিনি এবারে কথাটা শুরু করলেন। তো তিনি কি বললেন? তো ওই ভদ্রমহিলা বললেন যে এই যে ছবিতে যে ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে, মানে যে ভদ্রমহিলা ছবিটা দেখানো হয়েছে, যাকে দেখতে এক্স্যাক্ট নীলাদির মতো, সেই ভদ্রমহিলা হচ্ছে ওই ভদ্রমহিলার মা। ঠিক আছে? আর আরেকটা যে বউ ছিল, সেই বউটা হচ্ছে ওনার ছোট ভাইয়ের বউ, আর ওই ভদ্রলোক হচ্ছে ওনার ছোট ভাই। আর তাদের হচ্ছে ওই বাকি যে ছেলেমেয়েগুলো রয়েছে, তারা হচ্ছে সেই ছেলেমেয়ে আর কি। এবং শুধু তাই নয়, ওনাদের আরও এক বোন আছে, সেই বোন তার বিয়ে হয়ে গেছে, তিনি তার শ্বশুরবাড়িতে থাকে। আর এই যে বৃদ্ধা মহিলা যিনি শুয়ে রয়েছেন, তিনি হচ্ছে ওনার ঠাকুমা। এবং ছবিতে
যে ভদ্রলোককে দেখা যাচ্ছে, ওই ছবিতে একজন ভদ্রলোকও ছিল, তো সেই ছবিতে যে ভদ্রলোককে দেখা যাচ্ছে সেই ভদ্রলোক ছিলেন ওনার বাবা, এবং তিনি নাকি কোনো একটা স্কুলের, ওখানকারই কোনো একটা স্কুলের হেডমাস্টার ছিলেন। আচ্ছা, এই যে যে ভদ্রলোকের কথা যে বলা হচ্ছিল তিনিও এই ছবিতে ছিলেন, সেই ভদ্রলোক তো হেডমাস্টার ছিলেন, কিন্তু একজন শিক্ষক হলেও উনি কিন্তু বাই ক্যারেক্টার প্রচণ্ড রাগী ছিলেন, এবং উনি এতটাই উগ্র রাগ দেখাতেন, উনি এতটাই মানে সবসময় নিজের রাগ বা ক্রোধকে নিয়ে থাকতেন। তো ওনার সেই অতিরিক্ত ক্রোধের কারণে ওনার স্ত্রী এবং যে ছেলে মেয়ে ছিল তারা কিন্তু ওনাকে ভীষণ ভয় পেতেন। স্বাভাবিকভাবে এত রাগী একটা মানুষ, কিছু কথা বলতে গেলেই ভয় লাগবে, মানে বললেও ভয় লাগবে, কিছু না বললে কেন বলা হচ্ছে না সেটা নিয়েও ভয়। তো এইরকম একটা ক্যারেক্টার উনি মানুষ ছিলেন। তো একদিন ওই ভদ্রলোকের হাতেই একটা দুর্ঘটনা বলা যেতে পারে ঘটে যায়। দেখুন, আমরা নিজেরাও শুনেছি যে ক্রোধ বিষয়টা কিন্তু মোটেই খুব একটা ভালো জিনিস নয়। ক্রোধ দিয়ে কোনো কিছু সমাধানও হয় না, ক্রোধের দ্বারা কোনো ভালো কাজ বা কোনো বড় কাজও হয় না। কিন্তু এই যে ভদ্রলোক যেহেতু খুব অল্প বিষয়েই রেগে যেতেন, তো সেই মানে রাগান্বিত হওয়ার কারণেই কিন্তু একটা দুর্ঘটনা বা বলা যেতে পারে একটা মর্মান্তিক ঘটনা কিন্তু ঘটে যায়। তো কোনো একটা কারণে সেই দিন ওনার স্ত্রীর সাথে কোনো একটা কিছু নিয়ে হয়তো একটা ঝামেলা হয়েছিল, বা কিছু একটা কারণ না রাগ হয় ভদ্রলোকের। এবার উনি রাগের মাথায় কি করেন, উনি ওনার স্ত্রীকে একটা ধাক্কা দেন। এবার ওই যে উনি ধাক্কাটা দিয়েছিলেন, সেই ধাক্কা দেওয়ার ফলে যে ঘটনাটা ঘটে, ওই যে আমি বললাম যে নীলাদিরা যখন ওই বাড়িতে ঢুকলো তো সেখানে একটা জলের নলকূপ মতো ছিল, তো সেই কূপের কাছের যে দেওয়াল ছিল, ওই যে ধাক্কাটা মেরেছিল ভদ্রলোক তার ওয়াইফকে, তো সেই দেয়ালে লেগে না ওনার মাথাটা খুব জোরে দেয়ালে মানে একদম ঠেসে যায়। এবার দেখুন, ঘায়ে অঘায়ে লাগলে মানুষের মানে অনেক রকম খারাপ কিছু হয়, হয়তো মনে হবে যে খুব জোরে তো লাগেনি, কিন্তু সেটা যদি এমন কোনো পজিশনে লাগে যে পজিশনটা খুব সেন্সিটিভ, তাতে কিন্তু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো এক্ষেত্রেও যে ঘটনাটা, যে মর্মান্তিক ঘটনাটা ঘটে সেটা কিছুটা এরকমই ছিল, যে ওইভাবে যে ধাক্কা দেওয়া হয় তাতে কিন্তু ওই ভদ্রমহিলার মাথায় খুব জোর চোট পান এবং ওনার মাথা ফেটে যায়। এবং আরও দুঃখজনক বিষয় হচ্ছে যে বিষয়টা এতটাই গভীরভাবে ওনার মাথাটা ফেটে যায়, তো সেই জন্য উনি কিন্তু ওইখানেই মারা যান, একদম স্পট মারা যান। এবার এইরকম যখন একটা ঘটনা ঘটে, তো তার ফলে মানে সেই সময় গ্রামের সেই সময়কার ব্যাপার ছিল, একটা এরকম করে জায়গায় ধাক্কা লেগে এভাবে মারা যান। তো সেই ব্যাপারটা নিয়ে না মানে খুব একটা যে খুব আইনি ব্যাপার বা মামলা হওয়া, মোকদ্দমা হওয়া, এরকম কিন্তু কোনো ঘটনা ঘটেনি। ঠিক আছে? এবার এবং পুরো গ্রামের লোকেরা বা যারা ছিল তারা আশেপাশের লোকেরা ভাবে যে ঠিক আছে, হয়তো এটা দুর্ঘটনার জন্যই ঘটেছে। এবার উনি যে ধাক্কাটা দিয়েছিলেন সেটার জন্যই যে পুরো বিষয়টা ঘটেছে, সেই বিষয়টা নিয়ে না আর অতটা তখন মানে টানা হ্যাচড়া ব্যাপারটা হয় না। ফলে যে ওই যে ভদ্রলোক ছিলেন তিনি স্কুল টিচার ছিলেন, তো তার কিন্তু সে অর্থে কোনো শাস্তি হয় না, যেহেতু মামলা মোকদ্দমা হয়, এটাকে একটা দুর্ঘটনা হিসেবেই আশেপাশের লোকেরা কনসিডার করে। ফলে ওনার কিন্তু সেভাবে আইনি দিক থেকে উনি কোনো শাস্তি পান না। কিন্তু এই ঘটনার পর থেকে ওই ভদ্রলোকের মধ্যে কিন্তু একটা অদ্ভুত চেঞ্জেস দেখা যায়। লোকটা একটু চুপচাপ হয়ে গেছিলেন, তিনি কারোর সাথে সেভাবে কথা বলতেন না, কারোর সাথে সেভাবে মিশতেন না, শুধু নিজের কাজটুকু করতেন। এইভাবেই কিন্তু ওনার দিন চলতে থাকে। এবার ওনার বাড়ির অবস্থা কিন্তু খুবই মানে ভালোই ছিল। এবার এই ঘটনা ঘটার কয়েক বছরের মধ্যেই কিন্তু ওই ভদ্রলোক হঠাৎ করেই হার্ট অ্যাটাকে মারা যান। মানে ওনার স্ত্রী উনি ধাক্কা দিয়েছেন, তার ফলে উনি মাথায় চোট পেয়ে মারা যান, এবং তার কিছু বছরের মধ্যেই কিন্তু এই ভদ্রলোকও হার্ট অ্যাটাকে মারা যান। এবার বাচ্চা ছিল, দুটো মেয়ে ছিল, একটি ছেলে ছিল। এবার সেই বাচ্চাগুলো তো মানে অনাথ হয়ে যাওয়ার মতো ব্যাপার। তো সেই বাচ্চাগুলোকে এই ভদ্রলোকের যিনি মা ছিলেন, অর্থাৎ বাচ্চাগুলোর যে ঠাকুমা, তিনি কিন্তু নিজে হাতে মানুষ করেন। এবারে এই যে ঘটনাটা ঘটে যায়, ওই যে বৃদ্ধা যিনি যে ঠাকুমা ছিলেন তিনি কিন্তু তার মানে বৌমাকে খুব ভালোবাসতেন, এবং তার বৌমারই চলে দেখুন ছেলে মারা গেছে হার্ট অ্যাটাকে, সেটা তবু একরকম একটা হার্ট অ্যাটাক হয়েছে, সেটাও ওনার কাছে অবশ্যই খুবই হয়তো দুঃখের ছিল। কিন্তু উনি না ওনার পুত্রবধূর যে চলে যাওয়াটা, এটাকে কিন্তু উনি কোনোভাবেই মেনে নিতে পারতেন না, এবং তিনি অনেক সময় বলতেন যে বৌমা এভাবে চলে গেছে, নিশ্চয়ই একবার উনি নিশ্চয়ই বৌমা কখনো না কখনো ঠিক ফিরে আসবে, কখনো না কখনো ঠিক ফিরে আসবে, এটা উনি মানে উনি মনে মনে বিশ্বাস করতেন।
আর ওই যে যে একটা ছোট গাছের পাশে একটা মন্দিরে যেটা উনি হ্যালুসিনেট করছিল নীলাদি, সেটার কথা যে আমি যখন বলছিলাম, যখন ওনারা গ্রামে প্রথম আসার পরে যে গাছটার কাছে এসে উনি দাঁড়িয়ে গেছিল, ওনার মনে হচ্ছিল এখানে একটা মন্দির আছে, আমি নিজে দাঁড়িয়ে রয়েছি, এরকম যে ওনার হ্যালুসিনেশন হচ্ছিল, এটাও কিন্তু একদম সঠিক। মানে এটা সেই মুহূর্তের জন্য হয়তো হ্যালুসিনেশনই ছিল, বাট ওনার পূর্বজন্মে বা সেই যে জন্মে উনি এই বাড়ির বউ হয়েছিলেন নীলাদি, তো সেখানে সেই সময় নাকি নীলাদি যেটা জানতে পারে, ওনারাই আর কি বলেন, যে ওই গাছটার ওখানে সত্যি সত্যিই কিন্তু একটা মন্দির ছিল, এবং সেই মন্দিরের ওখানে এই মানে নীলাদি আর কি যখন তার এই জন্মে ছিলেন, যেখানে আর কি এভাবে ওনার মৃত্যু হয়েছিল, তো সেখানে নাকি উনি সত্যি সত্যিই পুজো দিতেন। ওখানে উনি মানে প্রায়শই আসতেন, ওখানে পুজো দিতেন, এবং ওই গাছটার ওখানে সেই জন্যেই আসার পর থেকে কিন্তু একটা যাকে বলে কানেকশন, বা একটা উনি কিছু একটা ফিল করতে পারছিলেন যে এই জায়গাটা আমি এর আগেও এসেছি, এই জায়গাটায় হয়তো আমার আগে থেকেই চেনা। এই যে ঘটনাগুলো নীলাদির সাথে ঘটলো, ওই মুহূর্তে উনি যখন ওইগুলো শুনলেন, ওনার না শরীর সেই সময় পুরো অবসন্ন হয়ে গেছিল, এবং ওনার মনের ভিতরটায় মানে বুঝতে পারছেন তো, একটা মানুষ যখন মানে এইরকম একটা সিচুয়েশনে থাকে, দেখুন হয়তো আপনি আমি ব্যাপারটাকে সেভাবে বুঝতে পারবো না, কিন্তু যাদের জীবনে সত্যি সত্যি এগুলো ঘটেছে না, তারা কিন্তু এগুলোকে ফিল করতে পারে। এবং ওই মুহূর্তে ওই সময়ের জন্য নীলারির জীবনে সমস্ত কিছু ওলটপালট হয়ে গেছিল। ওনার মনের উপরে একটা ভীষণ রকমের একটা চাপ, একটা ভীষণ রকম মানে ওনার একটা খারাপ লাগা, একটা দুঃখ, একটা কষ্ট, একটা না জানা বিষাদ ওনাকে কিন্তু সম্পূর্ণ রকমভাবে গ্রাস করে নিয়েছিল। এবং বয়সে ছোট হলেও ওনারা না ওখানে নীলাদিকে মা মা বলে সম্বোধন করছিল, এভাবে কথা বলছিল, এগুলো না মানে উনি আর নিতে পারছিলেন না। খুব স্বাভাবিক, মানে একটা মানুষ আর কত এরকম মানে বিষয়টাকে সহ্য করবে। মানে যখন থেকে নীলাদি এসছে তখন থেকেই কিন্তু নীলাদি এই জিনিসগুলোকে আস্তে 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 ফিল করতে থাকে। এবার এই ঘটনাগুলো যখন মানে আর কি উনি শোনে, বা ওনার না মানে প্রচণ্ড একটা মনের মধ্যে যাকে বলে একটা তোলপাড় চলে। যাই হোক, তো তারপরে আবার ওনারা মামাবাবুর বাড়িতে চলে আসেন, কিন্তু মামাবাবুর বাড়িতে চলে আসার পরে উনি না এগুলো আর কারোর সাথে শেয়ার করে না, যে এই ঘটনা বা তখন উনি ভাবেন যে এগুলো আমি কার সাথে শেয়ার করবো, আর মামাবাবু বা আশেপাশের যারা ছিল তাদের সকলের সাথে আর শেয়ার করার মতো ওনার মানে মন মানসিকতাই আর ছিল না। খুব স্বাভাবিক এটা। যাই হোক, তো তারপরে ওনারা চলে আসেন, বিয়ে থা যেরকমভাবে হয় সেভাবেই হয়ে যায়। তো ওই যে ফ্যামিলিটা ছিল, যেই ফ্যামিলি থেকে আর কি আগের জন্মের যে নীলাদির যে ফ্যামিলি, সেই ফ্যামিলিকেও নীলাদিরা বলেছিল যে তারাও যেন এই কথাগুলো বিশেষ কাউকে না বলে, কারণ এখনকার দিনে মানুষ এগুলো শুনবে, শোনার পরে কেউ নিন্দেমন্দ করবে, কেউ হয়তো সেটাকে হাসির ব্যাপার হিসেবে মানে একটা হাসির খোরাক হিসেবেই দেখবে, তো সেটা কিন্তু নীলাদিরা কোনোদিনই চায়নি। ফলে এদের সাথে মানে নীলাদিদের সাথে ওনাদের বহুদিন যোগাযোগ ছিল, কথাবার্তা ছিল। বর্তমানে এখন ওনারা কেউই বেঁচে নেই, শুধু ওই ছেলের যে বাচ্চা দুটো ছিল ওরা বেঁচে আছে, এবং তাদের স্বাভাবিকভাবেই এখন অনেক মানে বয়স হয়ে গেছে, কিন্তু ওদের সাথে নীলাদিদের কিন্তু বহু বছরই কানেকশন ছিল। তো তারপরে তো যেটা নীলাদি লিখেছেন যে আজ 30 বছরেরও বেশি সময় ধরে উনি পাকাপাকিভাবেই কানাডায় সেটেলড, 30 বছরেরও বেশি সময় হয়ে গেছে উনি কানাডায় থাকছেন। ফলে সেই রকম সেই যোগাযোগ লেভেল তো অবশ্যই নেই। কিন্তু একটা কথা খুবই আজও অদ্ভুত লাগে সেটা নীলাদির, যে বাসের যে কন্ডাক্টর ছিল তারা তো অতটা পুরনো লোক নয়, ফলে তারা কেন মানে বাসের ভাড়াটা নিচ্ছিল না, সেটা কিন্তু মানে সেই প্রশ্নের উত্তরটা কিন্তু আজ অবধি নীলাদিরা পাননি। আরও যেটা নীলাদি লিখেছেন, যে এই যে ঘটনাগুলো ওনার জীবনে ওই সময় ঘটেছিল, সেই ঘটনা মানে ওনার না একটা ছোটবেলা থেকে অভ্যেস এসেছে ডায়েরি লেখার। তো উনি না মানে প্রত্যেক দিনের যারা দেখবেন ডায়েরি লেখে, তারা প্রত্যেক দিনটা কেমন কাটলো, কি কি ঘটলো, মানে দিনলিপি যেটাকে বলে, তো সেগুলো অনেকেই নোট করে। তো নীলাদিও কিন্তু সেই মানুষগুলোর মধ্যে একজন যিনি কিন্তু ডায়েরি লেখেন। তো যেহেতু ওনার এই ডায়েরি লেখার মানে অভ্যেসটা ছিল, তো তিনি এগুলো উনি নোট করে রাখতেন। তো মানে আজও যেটা লিখেছেন নীলাদি, যে আজও উনি কখনো কখনো সেই পুরনো ডায়েরি ঘেঁটে দেখেন, এবং ওনার জীবনের এই যে একটা চরম মুহূর্ত, যে একটা মানে একটা ইমোশনাল ক্রাইসিসের মধ্য দিয়ে ওনার জীবনের বেশ কিছুটা সময় উনি পার করেছিলেন, এবং স্পেশালি যখন উনি জানতে পারেন যে ওনার আগের জন্মে ওনার সাথে এইরকম ঘটনা ঘটেছিল বা এই হয়েছিল, তো তার ফলে বুঝতেই পারছেন যে একটা মানুষ মানে মনের মধ্যে তার কীরকম অবস্থা চলতে পারে। তো এই যে ঘটনাগুলো ঘটেছিল,
কিছু প্রশ্নের উনি উত্তর জীবনে পেয়েছেন, কিছু প্রশ্নের উত্তর উনি এখনও পাননি। তো উনি না কখনোই ওনার যিনি হাজবেন্ড, যার সাথে ওনার বিয়ে হয় পরবর্তী সময়, তিনি এই সমস্ত বিষয় না উনি ওনার হাজবেন্ডের সাথে আর শেয়ার করতে পারেননি। মানে অনেক সময় অনেকে আমরা এরকম ঘটনা ঘটে আমরা শুনি, কিন্তু অনেক সময় আমরা মানে আমাদের চ্যানেলেও এর আগে আমরা পূর্বজন্মের অনেক ঘটনা আমরা শেয়ার করেছি। তো তাতে দু একজন কমেন্ট করেছেন যে এরকম ঘটনা কিছু হয় না। কিন্তু আমি বলবো দেখুন, যা মানে আপনার আমার সাথে হয়নি বলে সেটা যে কারোর সাথে হয় না তা কিন্তু নয়। আর যাদের জীবনে হয় সেটা কিন্তু সবসময় যে খুব সুখকর হয় তাই নয়। মানে নীলাদির কথাই আমি যদি ধরে নিই, নীলাদিকে সেই সময় কতটা মানসিক জোর, কতটা মন খারাপ, কতটা টাফ সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছিল, সেটা হয়তো উনি যেভাবে ইমেলটা লিখেছেন আমি সেটা পড়ে বেশ ভালো বুঝতে পারছি। হয়তো আমার থেকে ঘটনাটা শুনে আপনারাও হয়তো বুঝতে পারছেন। এবং এত কিছু ঘটে গেছে, মানে ওনার জীবনের সেই আগের জন্মের যে সেই স্মৃতি, সেই কথা, সেই যে পুরো ব্যাপারটা উনি কিন্তু ওনার হাজবেন্ডের সাথেও শেয়ার করতে পারেননি। তবে উনি ওনার হাজবেন্ডকে ওনার সেই পুরনো ডায়েরিও কিন্তু দেখিয়েছেন। এবং যেটা নীলাদি মানে যেগুলো আর কি উনি এক্সপেরিয়েন্স করে, যে জিনিসগুলো ওনার সাথে ঘটেছে, সেটা সত্যিই খুবই একটা, সেটাকে মেনে নেওয়া, সেটার সাথে কোপ আপ করা, এটা কিন্তু খুবই একটা কষ্টের। এবং মানে কি বলবো, একটা মানসিক দৃঢ়তা না থাকলে, মানসিক জোর না থাকলে সেটা কিন্তু কোনো মানুষের পক্ষেই সেটাকে কাটিয়ে জীবনে বেড়ে ওঠা সম্ভব নয়। তো নীলাদিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে এই ঘটনাটা শেয়ার করার জন্য। নীলাদি, আপনিও খুব খুব ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে এভাবেই থাকবেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন, আপনাদের মতামত ভীষণই মূল্যবান। তো আপনাদের মতামত অবশ্যই জানাবেন সবসময়। এবং যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আর পসিবল হলে প্লিজ আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।